আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত। যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, আফগানিস্তানে বিমান হামলায় নিহত ১৩৩। ইসরায়েলি বর্বরতায় রমজানেও কষ্টে গাজাবাসী। দেশ রক্ষায় কোনো ধরনের শৈথিল্য নয়, পাকিস্তানের হুঁশিয়ারি। আরও ৫০,০০০ ভারতীয় শ্রমিক নিচ্ছে ইসরায়েল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত হওয়ার যে খবরটি আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাতে উঠে এসেছে, তা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি এবং আফগানিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতায় এক নতুন এবং অত্যন্ত জটিল অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন। আপনারা যারা আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এবং তালেবান সরকারের গঠনতন্ত্র নিয়ে নিয়মিত খোঁজ রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে হিবাতুল্লাহ আখুন্দজাদা ২০১৬ সাল থেকে এই গোষ্ঠীর সর্বোচ্চ আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং ২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে তিনি দেশের সমস্ত বড় নীতি নির্ধারণী সিদ্ধান্ত, বিশেষ করে নারী শিক্ষা, বিচার ব্যবস্থা এবং বৈদেশিক সম্পর্কের রূপরেখা পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রণ করতেন। সাধারণত তিনি কান্দাহারে অত্যন্ত গোপনীয়তার সাথে বসবাস করতেন এবং জনসমক্ষে তাকে খুব একটা দেখা যেত না, যার ফলে তার স্বাস্থ্য এবং বেঁচে থাকা নিয়ে এর আগেও বেশ কয়েকবার নানা ধরনের গুজব ছড়িয়েছিল। তবে এবারের খবরটি যদি সম্পূর্ণভাবে সত্য প্রমাণিত হয়, তবে তা কাবুলের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে ক্ষমতার চরম দ্বন্দ্ব এবং সম্ভাব্য পরিবর্তনের একটি বড় কারণ হয়ে দাঁড়াবে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে তার অবর্তমানে কে এই বিশাল গোষ্ঠীর হাল ধরবেন এবং কান্দাহার ভিত্তিক চরম রক্ষণশীল অংশ এবং কাবুল ভিত্তিক তুলনামূলক বাস্তববাদী রাজনৈতিক নেতাদের মধ্যে যে সূক্ষ্ম মতপার্থক্য রয়েছে তা কিভাবে নিরসন করা হবে। এই ধরনের ক্ষমতার পালাবদল সাধারণত খুব একটা মসৃণ হয় না, বিশেষ করে এমন একটি গোষ্ঠীর ভেতরে যেখানে বিভিন্ন উপদল এবং আঞ্চলিক কমান্ডারদের প্রভাব অত্যন্ত প্রবল। তাই নতুন নেতা নির্বাচন প্রক্রিয়াটি দীর্ঘায়িত হতে পারে এবং এর প্রভাব আফগানিস্তানের সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, অর্থনীতি এবং আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে পড়তে বাধ্য। যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, আফগানিস্তানে বিমান হামলায় নিহত ১৩৩ জন। এই ঘটনাটি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার দীর্ঘদিনের অমীমাংসিত ডুরান্ট লাইন কেন্দ্রিক সীমান্ত উত্তেজনার এক চরম এবং বিপজ্জনক বহিঃপ্রকাশ হিসাবে আন্তর্জাতিক মহলে দেখা দিচ্ছে, যা পুরো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি বড় ধরনের অ্যালার্ম বেল বাজিয়ে দিয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ভেতরে বেশ কয়েকটি বড় ধরনের নিরাপত্তাজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর পাকিস্তান বারবার অভিযোগ করে আসছিল যে আফগানিস্তানের মাটি ব্যবহার করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানের ভেতরে প্রবেশ করে অস্থিতিশীলতা তৈরি করছে। যদিও আফগানিস্তানের বর্তমান সরকার এই অভিযোগ বরাবরই জোরালোভাবে অস্বীকার করে আসছে এবং তারা বলছে যে তাদের ভূমি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ তারা কাউকে দিচ্ছে না। কিন্তু এই সমস্ত কূটনৈতিক বাক্যবাণের মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশে, বিশেষ করে খোস্ত এবং কুনার অঞ্চলে গভীর রাতে যে আকস্মিক আকাশপথে অভিযান চালিয়েছে, তাতে সাধারণ নাগরিকসহ ১৩৩ জনের মৃত্যুর যে মর্মান্তিক খবর পাওয়া গেছে, তা দুই দেশের মধ্যকার সম্পর্ককে একেবারে তলানিতে নিয়ে ঠেকিয়েছে এবং আফগানিস্তানের পক্ষ থেকে এটিকে সরাসরি তাদের সার্বভৌমত্বের ওপর একটি চরম আঘাত এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এই সামরিক পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য, সাধারণ মানুষের যাতায়াত এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এক প্রকার স্থবির হয়ে পড়ার উপক্রম হয়েছে, যা এমন একটি সময়ে ঘটছে যখন উভয় দেশই চরম মাত্রার অর্থনৈতিক সংকট, বেকারত্ব এবং মূল্যস্ফীতির মতো অভ্যন্তরীণ সমস্যাগুলোর সাথে লড়াই করছে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলছেন যে এই ধরনের পাল্টাপাল্টি আক্রমণ এবং সীমান্ত সংঘাত যদি দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে প্রশমিত করা না যায়। ইসরায়েলি হামলায় রমজানেও কষ্টে গাজাবাসী।
এই সংবাদটি বিশ্বজুড়ে কোটি কোটি শান্তিপ্রিয় মানুষের হৃদয়কে গভীরভাবে ব্যথিত এবং মর্মাহত করেছে, কারণ পবিত্র রমজান মাসটি সাধারণত সারা বিশ্বের মুসলমানদের জন্য শান্তি, সংযম, প্রার্থনা এবং পরিবারের সাথে উৎসবের আমেজে ইফতার ও সাহারি পালনের একটি বিশেষ সময় হলেও গাজার সাধারণ মানুষের জন্য এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, অভাবনীয় এবং চরম মানবিক সংকটে পরিপূর্ণ। টানা কয়েক মাস ধরে চলা এই দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে গাজার বিশাল একটি অংশের অবকাঠামো, হাসপাতাল, স্কুল এবং বাসস্থান সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যার কারণে লক্ষ লক্ষ সাধারণ নারী, পুরুষ এবং শিশু বর্তমানে খোলা আকাশের নিচে, তাঁবুতে বা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অত্যন্ত মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। পবিত্র এই মাসে যখন সবার টেবিলে পুষ্টিকর খাবার থাকার কথা, তখন গাজার সাধারণ নাগরিকরা তীব্র খাদ্য সংকট, বিশুদ্ধ পানীয় জলের অভাব এবং চিকিৎসা সামগ্রীর অপ্রতুলতার কারণে এক অভাবনীয় লড়াই চালিয়ে যাচ্ছেন, যেখানে অনেক পরিবারকেই শুধুমাত্র এক টুকরো রুটি বা সামান্য পানি দিয়ে রোজা রাখতে এবং ভাঙতে হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে একটি চরম দুর্ভিক্ষ পরিস্থিতির দিকে দ্রুত অগ্রসর হওয়ার স্পষ্ট ইঙ্গিত। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং বিভিন্ন মানবিক সাহায্য সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতি এবং নিরবিচ্ছিন্নভাবে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার জন্য জোরালো আহ্বান জানালেও স্থলপথে ত্রাণবাহী ট্রাক প্রবেশের ক্ষেত্রে নানাবিধ বাধা এবং দীর্ঘসূত্রিতার কারণে প্রয়োজনের তুলনায় অত্যন্ত সামান্য পরিমাণ সাহায্য গাজায় প্রবেশ করতে পারছে, যার ফলে কিছু কিছু দেশ বাধ্য হয়ে আকাশপথে বা এয়ারড্রপার মাধ্যমে ত্রাণ বিতরণের চেষ্টা করছে, যদিও বিশেষজ্ঞরা বলছেন যে এই আকাশপথের সাহায্য গাজার বিশাল জনসংখ্যার মৌলিক চাহিদা মেটানোর জন্য একেবারেই পর্যাপ্ত নয়। দেশ রক্ষায় কোনো ধরনের শৈথিল্য নয়। পাকিস্তানের এই কড়া হুঁশিয়ারি এমন এক অত্যন্ত সংবেদনশীল এবং জটিল সময়ে সামনে এসেছে, যখন দেশটি একই সাথে তার ইতিহাসের অন্যতম গভীর অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বহুমাত্রিক অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা হুমকির সাথে একযোগে লড়াই করছে। পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব সাম্প্রতিক সময়ে অত্যন্ত স্পষ্টভাবে এই বার্তাটি দেশি এবং বিদেশি সব পক্ষের কাছে পৌঁছে দিয়েছেন যে দেশের অর্থনীতি বর্তমানে যেমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই যাক না কেন, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে রাষ্ট্রের জিরো টলারেন্স নীতি থেকে এক চুলো সরে আসার কোনো সুযোগ নেই। দেশের বিভিন্ন অংশে, বিশেষ করে আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী প্রদেশগুলোতে যেভাবে নিরাপত্তা বাহিনীর ওপর গুপ্ত হামলা এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপপ্রয়াস বৃদ্ধি পেয়েছে, তার প্রেক্ষিতে সামরিক বাহিনী তাদের নিজস্ব প্রতিরক্ষা কৌশলকে নতুন করে সাজিয়েছে এবং কঠোর অভিযান পরিচালনার মাধ্যমে দেশের ভেতরের সমস্ত অবৈধ নেটওয়ার্ক এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমূলে উৎপাটন করার একটি সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান উভয়ই তাদের সাম্প্রতিক বক্তব্যগুলোতে অত্যন্ত দৃঢ়তার সাথে উল্লেখ করেছেন যে যারা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে বা দেশের শান্তি ও শৃঙ্খলায় বিঘ্ন ঘটাবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, এবং এই ক্ষেত্রে দেশের আপামর জনসাধারণকে সামরিক বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। আরও ৫০,০০০ ভারতীয় শ্রমিক নিচ্ছে ইসরায়েল, এই খবরটি বর্তমান আন্তর্জাতিক শ্রমবাজার, বৈশ্বিক অর্থনীতি এবং অভিবাসন কূটনীতির ক্ষেত্রে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আলোচিত ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ চলমান সংঘাতের কারণে ইসরায়েলের অর্থনীতিতে, বিশেষ করে তাদের নির্মাণ, কৃষি এবং নার্সিং খাতে যে বিশাল এবং অভূতপূর্ব শ্রমিক সংকট তৈরি হয়েছে, তা মেটানোর জন্যই মূলত ভারত সরকারের সাথে এই বিশেষ চুক্তিটি কার্যকর করা হচ্ছে। ঐতিহাসিকভাবে ইসরায়েলের এই সমস্ত কায়িক শ্রমের খাতগুলোতে মূলত ফিলিস্তিনি শ্রমিকরাই কাজ করতেন এবং তাদের ওপরই ইসরায়েলের নির্মাণ শিল্প ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। কিন্তু সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সরকার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হাজার হাজার ফিলিস্তিনি শ্রমিকের ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি বাতিল করে দেয়, যার ফলে দেশটিতে রাতারাতি একটি বিশাল কর্মশক্তির শূন্যতা তৈরি হয় এবং অনেক বড় বড় উন্নয়ন প্রকল্প ও কৃষিকাজ স্থবির হয়ে পড়ে।
এই শূন্যতা পূরণের জন্য ইসরায়েল যখন অন্যান্য দেশের দিকে নজর দেয় তখন ভারতের সাথে তাদের মজবুত কূটনৈতিক সম্পর্ক এবং ভারতে বিপুল পরিমাণ কর্মক্ষম যুব সমাজের উপস্থিতির কারণে এই দুই দেশের মধ্যে একটি বড় শ্রমচুক্তি স্বাক্ষরিত হয়, যার অধীনে ভারতের বিভিন্ন রাজ্য, বিশেষ করে উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং বিহার থেকে সরকারি তত্ত্বাবধানে হাজার হাজার দক্ষ এবং আধাদক্ষ শ্রমিক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই শ্রমিকদের ভাষা, দক্ষতা এবং মানসিক সক্ষমতা যাচাই করার জন্য বিশেষ পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভারতীয় শ্রমিকদের জন্য এটি একদিকে যেমন একটি বিশাল অর্থনৈতিক সুযোগ, কারণ ইসরায়েলে তারা ভারতের তুলনায় অনেক গুণ বেশি বেতন, স্বাস্থ্য বীমা এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন, যা দিয়ে তারা তাদের পরিবারের আর্থিক অবস্থার দ্রুত উন্নতি করতে পারবেন।